উনি একটা নতুন বিতর্ক জন্ম এটা দিচ্ছে কিনা যে বর্তমান যে সরকারটা তারেক রহমানের নেতৃত্বে হয়েছে ওইটা বৈধ না হলে এটা বৈধ না, এটা বৈধ না হলে নির্বাচন বৈধ না, নির্বাচন বৈধ না হলে তারেক রহমানের মন্ত্রিসভা বৈধ না। উনি কোন ষড়যন্ত্র এখন নতুন করে করতেছে সেটা একটু বিবেচনা করে আমার মনে দেখা দরকার। ওনার উদ্দেশ্যটা কি সেইটাও একটু বিবেচনা করলে আমার মনে হয় ভালো হয়। কারণ ওনার বন্দি দশা উনি না, বন্দি দশা হুসাইন মোহাম্মদ এরশাদের পরে যত রাষ্ট্রপতি আসছে সবাই বলেও গেছে বন্দি দশায় এবং সবাই ছিল বন্দি দশায়। নতুন কোনো জিনিস রাষ্ট্রপতির পদটাই হলো স্বেচ্ছায় কারাবরণের মতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন প্রতিদিনকার মতো আজও চলে আসলাম আপনাদের সামনে এবং যথারীতি একজন অতিথি নিয়ে এবং সমসাময়িক বিষয় অবশ্যই। বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাষ্ট্রপতির সাক্ষাৎকার। গত দুদিন ধরে, গতকাল এবং আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটি সাক্ষাৎকার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় পর্বেও আজকে প্রকাশিত হয়েছে। তিনি তার এই 18 মাস সময় কীভাবে কাটিয়েছেন কিংবা সরকার গঠন প্রক্রিয়া কীভাবে ছিল, তিনি কোন পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার গঠনের জন্য হাইকোর্টের উচ্চ আদালতের চেয়েছিলেন, মতামত চেয়েছিলেন সুপ্রিম কোর্টের, এইসব নানা বিষয়ে তিনি কথা বলেছেন। সামরিক শাসন কেন তিনি জারি করতে পারেননি বা তার উপর চাপ ছিল তিনি তারপর জারি করেননি, এসব নিয়ে। এর বাইরে বাংলাদেশের রাজনীতি, গত নির্বাচনের পর রাজনীতি এখন কোন পথে হাঁটছে আসলে? দেশে নতুন সরকার, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশ চালাচ্ছে। গত 17 ফেব্রুয়ারি তারা শপথ নিয়েছেন। দেখতে দেখতে এক সপ্তাহ গত হয়ে গেল। সরকারি বা কেমন চলছে, সরকারি মন্ত্রী এমপিরা যেসব কথা বলছেন সেগুলোকে কিভাবে দেখছেন রাজনীতিবিদরা, এসব নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং আজকে আমাদের অতিথি হচ্ছেন জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আপনাকে স্বাগতম রেজা ভাই। ধন্যবাদ। নিশ্চয়ই একটা কঠিন সময় পার করে আসলেন নির্বাচন পরবর্তী নির্বাচনে গিয়ে, এবং জাতীয় পার্টি খুব বাজে অবস্থায় নির্বাচনের ফলাফল করেছে। অনেকেই বলছেন জাতীয় পার্টিকে নির্বাচনের ফলাফলে আসলে সাজানো একটা ফলাফল, যে জাতীয় পার্টিকে জিরো দেখানোর একটা চেষ্টা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা এই অনুষ্ঠানে আপনার মাধ্যমে দেখছেন তাদের সবাইকে। মূলত অস্বীকার করার কোনো সুযোগ নাই যে জাতীয় পার্টির এই নির্বাচনে কার্যত একটা দৃশ্যমান একটা বিপর্যয় হয়েছে। এবং জাতীয় পার্টির মতো একটি গণসংগঠন যেটি সমস্ত বাংলাদেশে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত আছে এবং লোকজন আছে, ভোটার আছে, তাদের ভোটের হার এবং নির্বাচনী ফলাফলে একটি আসন না পাওয়া, এটা আশ্চর্যজনক বিষয় বটে। তা আমাদের মূল্যায়নটা হলো এরকম যে জাতীয় পার্টিকে ভোটের রাজনীতিটা এবার এরকম হয়েছে যে ভোটটা সুষ্ঠু হয়েছে, মারামারি হাঙ্গামা হয় নাই। এবং আপনি দেখবেন যে ভোট অনেক ক্ষেত্রে লাইন ধরে সুন্দর সুশৃঙ্খল হয়েছে আমি বলবো। কিন্তু দিন শেষে যখন ভোট গণনা হয়েছে ওই জায়গার মধ্যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ওই ইঞ্জিনিয়ারিংয়ের যে ফল, সেই ফল হলো জাতীয় পার্টির এই ফল বিপর্যয় বলে আমি মনে করি। এটা যে শুধু আমরা জাতীয় পার্টি বলছি সে এই জিনিসটা এরকম না। এই জিনিসটা আপনি দেখবেন 11 দলীয় জোট কিন্তু আমাদের আগে স্পষ্টভাবে বলছে যে ফলাফলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ফলাফলে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। এবং তারা 33টা আসন, জামাতের 30টা, আরও 3টা এনসিপি সহ 33টা আসনে শপথ না দেওয়ার জন্য স্পিকার বরাবরে, নির্বাচন কমিশনার বরাবরে তারা চিঠি দিয়েছে, কথা বলেছে, গণমাধ্যমে কথা বলেছে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে রংপুর 4 আসনে বিএনপির যে প্রার্থী বর্ষা, উনিও কিন্তু ফল মানে ইলেকশনের ভোট গণনার ক্ষেত্রে অনিয়মের কথা বলেছে। এবং আপনারা দেখবেন বাংলাদেশে প্রথম দেখলাম যে কোনো রিটার্নিং কর্মকর্তা অথবা ডিসিকে কোনো প্রার্থী অভিশাপ দিচ্ছে, উনি গিয়ে অভিশাপ দিচ্ছে। তাহলে ঘটনা কি দাঁড়ালো? জাতীয় পার্টি বলছে ফলাফল গণনার ক্ষেত্রে অনিয়ম হয়েছে, এনসিপি বলছে, 11 দলীয় জোট বলছে, জামাত বলছে, যারা সরকার গঠন করলো বিএনপি তাদের প্রার্থী বলছে। তাহলে এই জায়গাটার মধ্যে প্রতি বছরের প্রতি নির্বাচনে কোনো না কোনো একটা ঘটনা বাংলাদেশে হয়। এখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন আসলে এইভাবে হয় না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথাটা অনেক আগের থেকে শোনা গেছে, কিন্তু 2008 সালের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা খুব ব্যাপকভাবে তখন বিএনপি প্রচার করছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা। তারপর থেকে
আপনি 14 সালে বিনা ভোট একটা কথা আছে, 18 সালে রাতের ভোট, এবং 24 সালে আমি ডামি নির্বাচন। সর্বশেষ যে নির্বাচনটা মানুষ প্রত্যাশা করেছিল যে একদম নিরপেক্ষ, সুষ্ঠু এবং ইতিহাসে নাম লেখা থাকবে সেই নির্বাচন এরকম হয়েছে। ইতিহাসের নাম, ভোট পেল 1 লাখ, তাকে দেওয়া হলো 10,000। এরকম একটা ফলাফলের কথা সর্বজন স্বীকৃত এবং সর্বদল সেটা বলছে, যার কারণে জাতীয় পার্টির এই ফল বিপর্যয় আপনি যেটা বলছেন এই অবস্থাটা হয়েছে। এবং আরেকটা কারণ থাকতে পারে, যেহেতু এখানে উচ্চকক্ষ এবং জুলাই সনদের কারণে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুইটা কক্ষের ব্যাপার আছে, জুলাই হাফ পাস করার কারণে সেখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই জাতীয় দলগুলোকে কোনোভাবেই কোনো জায়গায় যাতে অবস্থান করতে না পারে সেই জন্য পরিকল্পিতভাবে শুধু ফল বিপর্যয় করা হয়নি, ফলাফলটাকে এমন পর্যায়ে নেওয়া হয়েছে যে জাতীয় পার্টি যাতে 1% ভোট না পায় সেরকম একটা জায়গায় নিয়ে গেছে। আমাদের রংপুর সহ বাংলাদেশে 50টা আসন আছে, যে আসনগুলোতে আমাদের প্রার্থীরা যদি নৌকা, লাঙ্গল, দানিশ শীষ, দাঁড়িপাল্লা 4 প্রতীকে নির্বাচন করে তাহলেও পাশ করবে অথবা ন্যূনতম 50 থেকে 70 হাজার ভোট পাবে। কিন্তু সেখানে দেখা গেল যে আমাদের মহাসচিবকে 3100 ভোট ধরিয়ে দেওয়া হলো। মহাসচিবের একটা সমাবেশ 50,000 1 লাখ লোক হয়েছে। 1 লাখ লোকের সমাবেশে কি 3000 ভোট পাওয়ার কোন ব্যাপার আছে? তাদের পরিবার পরিজন আছে না। এবং এর আগেও 2বার এমপি ছিল পাটোয়ারি, তার আগে 2বার নির্বাচনে ফেল করছে। ফেল করার মতো কিন্তু একটা সম্মানজনক ভোট ছিল। আমরা যারা নির্বাচনে গিয়েছি আমাদের যে ভোট প্রত্যাশা ছিল, আমার নির্বাচন লাগে আমরা 40 থেকে 50,000 টাকা ভোট পাবো, এরকম পাস না করলেও প্রতিদ্বন্দ্বিতায় থাকবো, সেকেন্ড হব। কিন্তু দেখা গেলো যে সেখানেও আমার 1, 2, 3 আসনে পাস দেখালো, আর বাকিগুলাতে ফল বিপর্যয় এরকম করলো যে প্রত্যাশার অনেক নিচে 5টা 10টা করে ভোট দিয়ে একটা ফল ধরাই দিল। তো এইটা একটা পরিকল্পিত জিনিস, যাতে জাতীয় পার্টি আগামী সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ কোনো কক্ষে না যেতে পারে। এটাকে ইউনূস সরকার বলেন অথবা এই কমিশন বলেন, যারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করছে পিছনে ছিল, সবাই মিলে পরিকল্পিতভাবে এই কাজটা করছে। একেবারে আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষের কথা বলছেন, জুলাই সনদ পাশ হলে না উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে, কিংবা হেনা বুটের এটা যদি পাশই না হয়, বিএনপি তো এটাকে ওন করতেছে না আপাতত। যখন ষড়যন্ত্রটা হয় তখন বিএনপি ক্ষমতায় যাবে, যারা এটা করছে তারা কিন্তু এই চিন্তা করে নাই, তারা অন্য চিন্তা করছিল। এবং তারা পাশ করবে, হার পক্ষের লোক সরকার গঠন করবে, এটা ভিন্ন মাত্রায় ঘটনা ঘটে গেছে, যার কারণে আজকে আপনার এই প্রশ্নটার উদয় হয়েছে। কিন্তু এই লক্ষ্যটা ছিল যে জাতীয় পার্টির উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ কোনো জায়গায় যাতে না যেতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনি ভোট এবং না ভোটের ওই জায়গায় যে 2টা পক্ষ আপনি দেখেছেন, ওই 2টা পক্ষই জাতীয় পার্টি না থাকার ব্যাপারে একটা জায়গায় ঐক্যমত ছিল, যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যাতে সার্ভাইভ করতে না পারে। সেই ক্ষেত্রে জামাত, বিএনপি, অপরাপর যে দলগুলো আছে আন্দোলনের পক্ষে, তারা এটার সাথে একমত ছিল। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপিও তো আমাদের এই ফল বিপর্যয়ের সাথে অনেক জায়গার মধ্যে জড়িত ছিল। এবং আপনি আশ্চর্য হবেন, ভোট এমন হয়েছে যে বিএনপি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতেছে, কিন্তু সারা বছর 18 মাস বলা হলো যে জাতীয় পার্টি কাঁধে ভর দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন হবে। নির্বাচনে আমরা মাঠে গিয়ে দেখলাম যে বিএনপির কাঁধে ভর দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন হয়েছে। আওয়ামী লীগের নেতারা ওপেন বিএনপির নেতাদের সাথে মিছিল মিটিং করেছে, কেন্দ্রে গিয়ে সেরে দানের শীষের পক্ষে ভোট দিয়েছে। এবং তারা আজকে বিভিন্ন জায়গায় অফিস খুলছে, বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মানুষ কল্পনা করে নাই যে নৌকার লোকজন দানের শীষে ভোট দিবে। বাস্তবতা হলো নৌকার লোকজন দানের শীষে দল বেঁধে ভোট দিয়েছে, এবং নৌকা লোকজনে, আওয়ামী লীগের লোকজনে, মানে বিএনপির প্রার্থীদেরকে বিভিন্ন কেন্দ্রে বিএনপির নির্বাচনী খরচ চালানোর জন্য অর্থ সাহায্য করেছে। আমার কাছে প্রমাণ আছে এবং মানে বাস্তবিক প্রমাণ আছে। তো এই অবস্থা যখন হয়েছে, তখন মাঠ পর্যায়ে এটা থাকলো, উচ্চ পর্যায়ে ছিল যে জাতীয় পার্টিকে যে কোনোভাবে একটা কোণঠাসা অবস্থায় দিতে পারবে, যাতে কোনোভাবে দাঁড়াইতে না পারে। এই ক্ষেত্রে আমি মনে করি যে
আন্দোলনরত যত শক্তি ছিল সকল শক্তি কেউ সরাসরি অংশগ্রহণ করছে, কেউ সম্মতি দিয়ে অংশগ্রহণ করছে। তবে এটা তো সত্য যে এদেশের মানুষ মৌলবাদ ধর্মান্ধ গোষ্ঠীকে কোনোভাবেই গ্রহণ করে না, যার ফলে একটা ভয়েস রেজ করার চেষ্টা করা হয়েছিল, সুর উঠানো হয়েছিল যে জামাত 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 11 দলের জোট ক্ষমতায় যাচ্ছে গা, দেশ পরিবর্তন হয়ে যাচ্ছে। তখনই মানুষ কিন্তু ঘুরে দাঁড়াইছে, যখন জামাতের আমির উল্টাপাল্টা কথা বলতেছিলেন, জামাতের নেতারা নারীদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, তখনই মানুষ কিন্তু ঘুরে দাঁড়াইছে এবং এই জামাত ঠেকানোর একটা প্রবণতা দেখা গেছে। জামাত ঠেকানোর প্রবণতা থেকে বিএনপি দানের শীষে ভোট দিচ্ছে, এইটা যত না মানে আদর্শিকভাবে কথাটা বলা যায়, কিন্তু বাস্তবতা হলো যে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছিল, তারা 18 মাস বাড়িতে থাকতে পারেনি, বাড়িতে বউ বাচ্চার সাথে থাকার জন্য, তাদের সয় সম্পত্তি দখল হয়েছে দখল উদ্ধারের জন্য, তাদের নামে মামলা আছে মামলা থেকে রেহাই পাওয়ার জন্য, তারা আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে এলাকার মধ্যে আরও সমস্যায় পড়বে, এই সমস্যা যেন না পড়ে সেই কারণে মূলত বিএনপি আওয়ামী লীগের লোকজন দানের শীষে এইভাবে ঝাঁপাইয়া পড়া ভোট দিচ্ছে। আর আপনি যেটা বলেছেন সেটা একটা শ্রেণী আছে যারা প্রগতিশীল, যারা বিভিন্নভাবে রাজনৈতিক সচেতন, তারা জামাতকে ইয়ে করার জন্য এই প্রক্রিয়ায় কিছু ভোট বিএনপি এখানে পেয়েছে। কিন্তু আপনার প্রশ্নটা যদি সত্যি হয় তাহলে তো হওয়ার কথা ছিল যে এখানে না ভোট করার, হওয়ার কথা ছিল প্রতিরোধ করার কথা ছিল নির্বাচন বর্জনের কথা, যে এখানে 10% ভোট পড়বে। আজকে 50%-এর উপরে ভোটের যে ব্যাপারটা গিয়ে দাঁড়াইলো একটা গ্রহণযোগ্য কিন্তু ভোট ইয়ে হয়েছে, দেখানো গেছে যে এই মাত্রার ভোট পড়ছে। এই ভোটটা তো আওয়ামী লীগের যাওয়ার কারণ হয়েছে। কথা ছিল যে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে না, তারা ভোট কেন্দ্রে না গেলে জামাত বা বিএনপি কেউ তো দেশের সব ভোট কেন্দ্রে গেছে জয় বাংলা কয়ে দানের শীষে ভোট দিছে না। আমি বলছি দেশের সব এলাকার চিত্রতে এরকম ছিল না। যেমন আমি র্যান্ডমলি অন্তত সারা দেশে শখানেক কেন্দ্রে যোগাযোগ করেছি বা ভিডিও দেখেছি, কথা বলেছি, ভিডিও লাইভে কথা বলেছি। তো আমি এগুলাই দেখেছি যে আমি শখানেক কেন্দ্রের মধ্যে হয়তো গোটা 10-15 কেন্দ্রে দেখছি ভোটার লাইন আছে, অন্য কোথাও ভোটার লাইন তো নাই, ভোটারও দেখি নাই। আমি বহু জায়গায় দেখছি, সিলেটে দেখছি, আমি কক্সবাজারে দেখছি, সেই খুলনাতে দেখছি, আমি রাজশাহী অঞ্চলে দেখছি, অনেক জায়গায় এক এক জায়গায় এক এক রকম চিত্র। তো এইটা তো বলা হচ্ছে যে অনেক জায়গায় ধরেন ভোট আছে 3 লাখ, কাস্টে দেখানো হয়েছে 5 লাখ, এরকম ঘটনা তো আছে। এটা বিচ্ছিন্ন একটা বা দুইটা আমার জানা মতে, এটা এর বেশি না। এটা দুইটা হলে তো একটা বা দুইটা কেন্দ্রে এটা হয়েছে, এর বেশি হয় নাই, অবাধ হয় নাই। আর ভোটের লাইনের যে ব্যাপারটা বলছেন, এটা আমি আমার এই জায়গায় 192টা সেন্টার আছে, আমি প্রার্থী হিসেবে আমি 21-22টা সেন্টারে আমি নিজে গিয়েছি। সকালের দিকে আমি যেই সেন্টারে গিয়েছি সেই সেন্টারগুলোতে লোকজন ছিল, দুপুরে যেই সেন্টারগুলোতে গিয়েছি সেখানে একদম ফাঁকা ছিল। 2 ঘন্টার মধ্যে আমি 4-5টা সেন্টারে গেছি, 4-5টা সেন্টারে কোনো লোকজনই ছিল না, বিশেষ করে 1টা থেকে 2টা 2:30 পর্যন্ত। 2:30-এর পরে আবার যেগুলোতে গেছি সেগুলোতে কিছু লোক ছিল। এখন আপনার দৃষ্টিটা কোন সময়, যদি সকালে দেখে থাকেন তাহলে আমি সকালের চিত্র, সকাল দুপুর বিকেল 3 বেলার চিত্র, দুপুরের চিত্র একরকম, বিকালের চিত্র একরকম। সকালে যে কোনো কেন্দ্রে আমি গেছি, আমি যে কয়টা কেন্দ্রে সকাল 11টার মধ্যে 12টার মধ্যে গেছি, সব জায়গার মধ্যে ভোটারের উপস্থিত হয়েছে। কিন্তু 12:30 থেকে 2টা 2:30 পর্যন্ত 1-2 জন ভোটার আসছে, ওই ইয়েতে কোনো ভোটের পার্সেন্টেজে বাড়ার কথা, রেশিও বাড়ার কোনো সুযোগ ছিল না। তারপরেও ওই 2 অংশে আসার কারণে এটা একটা ব্যালেন্স হয়েছে এবং একটা রেশিও আসছে। প্রশ্ন হলো যে জামাত ক্ষমতা চলে যাবে, যেটা আপনি বললেন, সেই প্রভাকাণ্ডার পক্ষ থেকে এবং শফিকের বক্তব্যের কারণে মানুষ যে কাজটা করত, প্রগতিশীলরা যারা মানে আওয়ামী রাজনীতি বিশেষ, আমি তো বলছি ঘোষণা দিয়ে বলছি যে তারা ইয়ে করবে না, ভোট কেন্দ্রে যাবে না, নৌকা নাই যেই ভোটে সেই ভোটে তারা অংশগ্রহণ করবে না। শেখ হাসিনা তো এমনটাও বলেছেন ভোটের আগের দিন যে যদি কোথাও দেখা যায় যে যেতেই হবে তাইলে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে কাজটা করতে হবে, যেতেই যদি হয়। এটা মহামারী হয়েছে এবং ভুল সিদ্ধান্ত হয়েছে, যার কারণে রংপুর বেল্টে আওয়ামী লীগের লোকজন ভিন্ন চিত্র বলছেন না, আমি রংপুরের চিত্র বলি, আমার দলের লোক, আমার ইয়াতে রংপুরের লোকজন দল বেঁধে আওয়ামী লীগের লোকজন জামাত ইসলামের ভোট দিচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে, ন্যাক্কারজনক ঘটনা।
দেওয়ার কথা যদি 18 মাসের রাজনীতি, তার আগের রাজনীতি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দাড়ি নৌকার লোকজন দিবে লাঙ্গলে ভোট। কোথাও দিছে ধানের শীষ, কোথাও দিছিল বাস্তব সত্য কথা বলতে হবে, এই দাড়িপাল্লা। চেতনা টেতনা বা ওই যে চলে যাবে এটা না। শেখ হাসিনার ওই বক্তব্য, তারা যান বাঁচানোর জন্য এই রাজাকারের পতাকা তোলে, মুক্তিযোদ্ধার সন্তানরা, মুক্তিযোদ্ধারা গিয়েছেরা তাদের লুঙ্গির নিচে আশ্রয় নিছে, তাদেরকে ভোট দিছে এবং তাদেরকে ওই জায়গার মধ্যে নিয়ে আসছে। রংপুরে আওয়ামী লীগে বিএনপির একটা না 2টা সিট, আর বাকি সবগুলো সিট হলো জামাতের। 6টা সিট জামাতের এই 6টা সিট পাওয়ার মতো ভোট আছে এককভাবে। এই ভোটটা কার? এই ভোটটা হলো আওয়ামী লীগের। আদতে কি ভোট হয়েছিল? 100% ভোট হয়েছে। ভোট হয়েছে, ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে ভোটের ইয়ার মধ্যে। এখানে কেউ যদি বলে যে ভোট হয় না, আমি প্রার্থী ছিলাম, আমি নিজে দেখছি ভোট হয়েছে। এই প্রশ্ন নির্দ্বিধায় বলতে হবে ভোট হয়েছে। ভোটে গণনার ক্ষেত্রে এরকম হতে পারে, বাংলাদেশের গণনার অনেক ইঞ্জিন আছে, 100-এর একটা বান্ডিল হয়, উপরে এক প্রতীক, নিচে এক প্রতীক, আর 98টা অন্য প্রতীক দিয়েও কিন্তু ফলাফলকে প্রভাবিত করা যায়। কিন্তু এই 100টা ভোট হয়েছে, 100 জন লোক এসে ভোট দিছে, কিন্তু এইভাবে বিভিন্ন ইয়ে করছে। কিন্তু আওয়ামী লীগের যে চরিত্র, আওয়ামী লীগের মানুষের যে আমি তো বহু ভিডিও দেখেছি আমি বহু ভিডিও দেখেছি যে পোলিং অফিসাররা নিজেরাই সিল মারতেছেন, এই এনসিপির নেতারা নিজেরাই সিল মারতেছেন, বিএনপির নেতারা নিজেরাই সিল মারতেছেন, জামাত নিজেই কেন্দ্র দখল করে সিল মারতেছেন। এটা বাংলাদেশের রাজনীতিতে হয় না, এই কথা কিন্তু আমি বলিনি। না, আপনি একটা মহা ঈদ উৎসব করবেন এই প্রধান উপদেষ্টার ভাষণ। একটা ইনপ্র্যাকটিক্যালি আমাদের আগের নির্বাচনগুলোতে যেভাবে প্রভাবিত হইতো, এইটা ওই তুলনা অনেক ভালো হয়েছে, এটা আমি বলবো। ফলাফলের ক্ষেত্রে তারা মেকানিজম করে করে দিছে, ফলাফলকে প্রভাবিত করে দিছে। 2-4টা 10টা কেন্দ্রে কি হইলো বাংলাদেশের কয়েক হাজার কেন্দ্রের মধ্যে, এটা খুব বেশি একটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে না। বেসিক জিনিস যেটা, এটা হলো যে আমরা যে প্রত্যাশা করেছিলাম যে ইলেকশনটা হবে 2টা মেরুকরণের উপরে। একটা মেরুকরণ হবে যারা স্বাধীনতার পক্ষে থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, যারা এই দেশের 30 লাখ শহীদের রক্তের মূল্যায়ন করবে, এবং সেকুলার একটা ইয়ার পক্ষে একটা অংশ থাকার কথা। আরেকটা অংশ থাকবে যারা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, মুক্তিযুদ্ধকে 24-এর সাথে প্যারালাল করে দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিল, শিক্ষকের গলায় জুতার মালা দিল তারা। কিন্তু আমরা দেখলাম ভোটের ক্ষেত্রে যে এই চেতনায় 2 ভাগ হয়ে ভোট হইলে, তাহলে বিএনপি, জামাত, এনসিপি সহ তারা থাকবে হলো স্বাধীনতার বিপক্ষের অংশে, আর জাতীয় পার্টি থাকবে হলো স্বাধীনতার পক্ষের অংশে। তো স্বাধীনতার পক্ষের অংশের ভোটই তো বেশি। ভোটটা কোথায়? আমরা তো স্বাধীনতার পক্ষের কথা বললাম জাতীয় পার্টি এই নির্বাচনে, এবং পক্ষের শক্তি 14 দলের সাথে, জামাতের সাথে, আওয়ামী লীগের সাথে ফেসিস্টের দোষর হিসেবে একমাত্র আমরা, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একমাত্র আমরা সেই ভোটটা পাইলাম না কেন? সেই ভোট গেল কোথায়? এই চেতনাকে ধারণ না করে নিজেকে বাঁচানোর জন্য, অর্থ বাঁচানোর জন্য এবং মামলা মোকদ্দমায় না জড়ানোর জন্য যে চেতনা সারা জীবন ধারণ করে আসছে, তার বিপক্ষের চেতনার মধ্যে প্ল্যাটফর্মে গিয়ে নির্বাচনে দাঁড়াইছে। এটা হলো নির্বাচনের বাস্তব চিত্র। একেবারেই পরিষ্কার একটা ধারণা পাওয়া গেল। আমরা একটু আগাতে যাই সামনের দিকে। নতুন সরকার গঠন হলো, এখন ইতিমধ্যে আপনি জানেন মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, 49 সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ, 25 জন ফুল মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী, তার সঙ্গে আবার 10 জন উপদেষ্টা আছেন, 5 জন ফুল মন্ত্রী মর্যাদা, 5 জন প্রতিমন্ত্রী মর্যাদা, মোট 59 সদস্য। কেমন হলো সরকার গঠনে? কি দেখছেন আপনি সরকারের ভবিষ্যৎ? সরকারের ভবিষ্যৎ মূল্যায়ন করার সময় তো এখন আসে নাই। মধুচন্দ্রিমার রাতই তো শেষ হয়নি, মধুচন্দ্রিমা চলতেছে। মধুচন্দ্রিমাটা তো একটু অন্যরকম হয় ধনী গরিব সবার জন্য। আমার অর্থনৈতিক শূন্যতার মধ্যে মধুচন্দ্রিমাটা একটু ভালো, খাবার দাবার হয়, ফুল টুল থাকে। তো বাংলাদেশে এখন মধুচন্দ্রিমা চলতেছে। অর্থনৈতিক মূল্যায়নের বিবেচনায় দেশ তলানিতে আছে, কর্মসংস্থানের বিবেচনায় দেশ তলানিতে আছে, সন্ত্রাসের বিবেচনায় দেশ তলানিতে আছে,
আমাদের অনেকগুলা সংকট কিন্তু বিদ্যমান অবস্থায় আছে। এই মধ্যচন্দ্রিমা শেষ হওয়ার পরে যখন একটা সময় পার হবে, তখন বোঝা যাবে যে ওনারা এই সংকট উত্তরণ করে কতটুকু ভালো দেশ চালাইতে পারে। আমি এই মুহূর্তে এই স্বল্প সময় মাত্র 7-10 দিন হইল ওরা সরকার গঠন করছে, এই মুহূর্তে কোনো মূল্যায়ন বা এই ব্যাপারে কিছু বলতে চাই না। কিন্তু বাংলাদেশ একটা বিরাট সংকট, বিশেষ করে অর্থনৈতিক সংকটের মধ্যে দাঁড়িয়ে এই সরকার ক্ষমতা নিয়েছে এবং ইনুস সরকার যে 18 মাস চালিয়ে গেল, তারা এবং তাদের যারা সাঙ্গপাঙ্গ ছিল তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে, লুটতরাজের অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাদের পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে। এই সব কিছু মিলে দেশ যে জায়গায় আছে ওই জায়গা থেকে উত্তরণের জন্য তাদেরকে সময় দিতে হবে। এই সময়ের পরে এই সরকার নিয়ে মূল্যায়ন করা যাবে, তাদের ব্যাপারে কথা বলা যাবে। একেবারেই। আপনি মধ্যবর্তী নির্বাচন দেখেন কিনা? মাত্র সরকার শুরু হইলে আমি মধ্যবর্তী নির্বাচনে এখন দেখি না। একেবারেই। রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির একটা ইন্টারভিউ দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, এই ইন্টারভিউ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। রাষ্ট্রপতি, অনেকেই বলছেন রাষ্ট্রপতি নিজেকে এখন প্রকাশ করছেন মূলত তার টেনিয়র কন্টিনিউ করার জন্য, শেষ মেয়াদ পূর্ণ করার জন্য অনেকেই বলছেন। গতকালকে এবং আজকে একটি জাতীয় দৈনিকে ইন্টারভিউ দুই পর্বে ছাপা হয়েছে, তাতে তিনি অনেক কথা বলেছেন। কোন পরিস্থিতি তিনি সরকার, অন্তর্বর্তী সরকার করেছেন, বলেছেন কেন সামরিক সরকার শাসন দিতে পারে নাই, তার উপর চাপ ছিল। তিনি বলেছেন তাকে বন্দী করে রাখা হয়েছে, তো যেতে দেওয়া হয় নাই, তাকে প্রতিবন্ধী বানিয়ে ফেলা হয়েছিল। আপনার মূল্যায়ন কি? বাংলাদেশের কোন রাষ্ট্রপতি কি মুক্ত ছিল? আপনি কি আব্দুল হামিদের বক্তব্য শুনেন নাই? উনি অন্তত 20টা জায়গায় বলেন নাই যে আমার আগের জীবন ভালো ছিল, এই রাষ্ট্রপতি আমি বন্দি দশায় আছি। বাংলাদেশের রাষ্ট্রপতির পদটাই হলো বন্দির পদ। উনি কবর জিয়ারত করবেন, ইউনিভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, গাল গল্প করবেন, আর ওনার কাছে কাগজ আসবে, উনি নিয়মতান্ত্রিকভাবে 30 দিনের মধ্যে যদি এটা সাইন করে ভালো, সাইন না করলে এটা পাস হয়ে যাবে। এই হলো বাংলাদেশের রাষ্ট্রপতি। আর উনি মাঝে আরেকটু কাজ করতে পারে, সেটা হলো কিছু লোকের যদি ফাঁসি টাসি হয় আর ওনার পরিচিত হয়, ওনার দলের কোনো তদবির থাকে, সেগুলোর মার্জনা করতে পারে। আর জানাজা করা ছাড়া আর রাষ্ট্রপতির কোনো বঙ্গভবনের বাইরে যাওয়ার কোনো ইয়ে আছে নাকি, ফাংশন আছে নাকি? কোনো ফুল জাতীয় অনুষ্ঠানে ফুল দিবে, বঙ্গভবনতে বেরিয়ে আবার বঙ্গভবনে চলে যাবে। রাষ্ট্রপতি তো বন্দি জীবন, তো রাষ্ট্রপতির জীবন তো জিল্লুর রহমানও বন্দি জীবন কাটাইছে। এরশাদের পরে যত রাষ্ট্রপতি আসছে, কোন রাষ্ট্রপতিটা বন্দি জীবনের বাইরে ছিল? উনি নতুন কি বন্দিত্ব গ্রহণ করলো? ওনার নামে কি ওয়ারেন্ট হয়ে অ্যারেস্ট করে ওনাকে ভিতরে রাখা হয়েছে? এরকম কিছু আছে? আরেকটা হলো যে ওনার যে কিছু বক্তব্য দেওয়া হয়েছে, সেই বক্তব্যগুলা বিভিন্ন কারণে আলোচনায় আসছে ঠিক, কিন্তু এগুলার পিছনে আরো কিছু কারণ তো আছে। উনি সামরিক শাসন জারি করবেন, কিভাবে সামরিক শাসন জারি করবেন? উনি তো মহামান্য অ্যাপিলেট ডিভিশনে মতামত চেয়ে পাঠাইছে যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন, এখন দেশের এই অবস্থা, এই শূন্যতায় আমি কি করব? ওনারা বললেন যে ঠিক আছে। উনি আবার তার কিছুদিন পরে বললেন মতিউর রহমান সাহেবের সাথে যে পদত্যাগের কোনো কাগজ আমার কাছে নাই। তাহলে উনি কোন এখতিয়ারে অ্যাপিলেট ডিভিশনে মতামত চাইলেন? উনি তখন যদি সাহস থাকতো, শক্তি থাকতো, উনি তখন বলতেন যে না, আমার কাছে তো কাগজ আসে নাই, আমি কিভাবে দিব? তখন তো উনি বলে নাই যে আমাকে জোর করা হয়েছে। উনি যখন গেছে উনি কিন্তু ওনার সাক্ষাৎকারে বলছে সেনাবাহিনী ওনাকে রক্ষা করছে। তাহলে সেনাবাহিনী রক্ষা করলে সেনাবাহিনীর থেকে ওনার কোনো চাপ ছিল না, এটা প্রমাণিত হয়। তাহলে সেনাবাহিনী ওনাকে চাপ দিল না, সিভিল প্রশাসন চাপ দিল না, কে চাপ দিল? মব তো ওনার ভিতরে ঢুকতে পারে নাই। মব তো আমাদের অফিসে হয়েছে, আমাদের নেতার বাড়িতে হয়েছে, সমস্ত বাংলাদেশের মব হয়েছে। কিন্তু মবের কারণে উনি বন্দি দশায় পড়ছে, এটা আংশিক সত্য হতে পারে। কিন্তু উনি যে এই রেফারেন্সটা চাইল এবং যে রেফারেন্সের ভিত্তিতে সরকার গঠন হলো এবং এই সরকার 18 মাস থাকলো, এর ভিত্তিতে একটা সরকার হইলো, তাহলে তো আজকে উনি একটা নতুন বিতর্ক জন্ম এটা দিচ্ছে কিনা যে বর্তমান যে সরকারটা তারেক রহমানের নেতৃত্বে হয়েছে, ওইটা বৈধ না হইলে এটা বৈধ না,
এটা বৈধ না হলে নির্বাচন বৈধ না, নির্বাচন বৈধ না হলে তারেক রহমানের মন্ত্রিসভা বৈধ না। উনি কোন ষড়যন্ত্র এখন নতুন করে ইয়ে করতেছে সেটা একটু বিবেচনা করে আমার মনে হয় দেখা দরকার। ওনার উদ্দেশ্যটা কি সেটাও একটু বিবেচনা করলে আমার মনে হয় ভালো হয়। কারণ ওনার বন্দি দশা উনি না, বন্দি দশা হুসাইন মাহমুদ এরশাদের পরে যত রাষ্ট্রপতি আসছে সবাই বলেও গেছে বন্দি দশায়, এবং সবাই ছিল বন্দি দশায়। নতুন কোনো জিনিস না। রাষ্ট্রপতির পদটা হলো স্বেচ্ছায় কারাবরণের মতো। ইচ্ছে হলে বছরে ওই যে পেরোলে মুক্তি পায় না, এরকম পেরোলে মুক্তি পায় আপনি কিছু অনুষ্ঠানে যেতে পারবেন, আর না হলে আপনার ওইটার বিদুরেই থাকতে হবে। জেলখানার যেমন নির্দিষ্ট সীমানা, বঙ্গভবনের নির্দিষ্ট সীমানা, মাঝে মধ্যে ঈদে চান্দে আপনি দাওয়াত টাওয়াত দিয়ে আপনাদের মতো বুদ্ধিজীবী সাংবাদিক আমাদের মতো কিছু লোকজনকে খাওয়াইতে পারে, কিছু গান টান শুনতে পারে, আর কিছু অতিথিদেরকে দাওয়াত করতে পারে। উনি যখন এই যে ঘটনা আজকে বলছে, আমি এবং আমার এক খুব ক্লোজ একজন বন্ধু মুশরুক মাওলা আমাদের দল করতো, আমরা ওই ইয়ার পরে যে কোনোভাবে বঙ্গভবনে গিয়েছিলাম। এই গল্পগুলো আমরা তখন শুনেছিলাম এবং আমি ওনাকে বলেছিলাম, আপনি চিঠি পান নাই বলতেছেন। আমি যেদিন গিয়েছিলাম মেবি তার পরের দিনই এই উনি মতিউর রহমান সাহেবের কাছে সাক্ষাৎকার বলছে শেখ হাসিনা পদত্যাগ করছে, এরকম কোনো চিঠি ওনার কাছে নেই, আমাদের কাছে বলছে। আমি বললাম যে আপনি পান নাই, তারপর আপনি দেন কিভাবে? এটা এখন তো দেশ বাঁচাইতে হবে, তো আপনি দেশ বাঁচানোর জন্য দিলেন, কেউ চাপ দিল না, এখন আপনি এটা বলবেন কেন? রাইট। কাজে আমার মনে হয় রাষ্ট্রপতিকেও একটা দায়িত্বশীলতার জায়গা থেকে সাক্ষাৎকার দেওয়া উচিত, কথা বলা উচিত। এবং যদি এইটা না হয় আমরা ধরে নিব যে রাষ্ট্রপতি অন্য কোনো উদ্দেশ্য বা পারপাস সার্ভ করার জন্য এইরকম ইস্যুগুলো আনছে, যেটা ওই পদে থেকে, মহামান্যর পদে থেকে কোনোভাবে এটা করা উচিত না। উনি মহামান্যের জায়গায় থেকেই ওনার পিরিয়ড শেষ করে উনি সম্মানের সহিত যাক, কারণ উনি একটু অন্যরকম সম্মানের জায়গা আছে। ওনার হলো কপালিলা লোক। কপালিলা লোক কি? উনি একজন রাষ্ট্রপতি, দেখেন উনি শেখ হাসিনাকে শপথ করালেন, উনি ইউনূসকে শপথ করালেন, উনি তারেক রহমানকে শপথ করালেন। তো এটা কি উনি আরো পেসপুস লাগে আরো কাউরে শপথ করানোর ইচ্ছা আছে কিনা? এটা না থাকাই আমার মনে হয় ভালো হয়। একেবারেই। কিন্তু উনি বলছিলেন আপনি সামরিক শাসনের উনি রেফারেন্স এলেন, উনি সামরিক শাসন জারি করলেন না, ওনার হাতে তো এই ক্ষমতা ছিল। কিন্তু তিনি তিন বাহিনীর প্রধান, তিনি তো চাইলেই দেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সেনাবাহিনীকে তো উনি বলতেই পারতেন যে ক্ষমতা দায়িত্ব নেওয়ার জন্য, দেশ চালানোর জন্য। সেটা না করে তিনি রেফারেন্স চাইলেন, আবার রেফারেন্স চাইলেন সেই যেটার জন্য রেফারেন্স চাইলেন সেটা তার কাছে নাই আপনি বলছেন। না, উনি বলছে নাই। না, হ্যাঁ, তার রেফারেন্সই তো আপনি বলছেন যে উনি বলছেন নাই। উনি বলছেন নাই, তাহলে উনি না থাকলে তো রেফারেন্স চাইতে পারে না। না, ওনার হাতে এটা থাকবে, তারপরে রেফারেন্স হবে। তাহলে ওনাকে এটার জন্য জবাবদিহি করতে হবে জাতির তাহলে কাছে। কি উনি সংবিধান লঙ্ঘন করেন নাই? এই তো জবাবদিহি করতে হবে জাতির কাছে যে এটা কি কি হলো, এটা জবাবদিহি করতে হবে। আর তিন বাহিনীর প্রধানই যে আপনার ইয়া জারি করতে পারবে জরুরি অবস্থা, না, জরুরি অবস্থা তো রাষ্ট্রপতি জারি করবেন, তিনি তো তিন বাহিনীর প্রধান। তিন বাহিনীর প্রধানরা তো জরুরি অবস্থার পক্ষে ছিল না। তিন বাহিনীর প্রধানরা জনগণের পক্ষে ছিল। তৎকালীন যে জনগণ আপনি যেভাবে মূল্যায়ন করেন, আপনার যখন আপনার মনে থাকার কথা 5ই আগস্ট যখন অনেকগুলা দলকে সেনাভবনে ডাকলেন, সেনাভবনে কিন্তু কোনো সিদ্ধান্ত হয় নাই। সেনাভবন থেকে তিন বাহিনীর প্রধানই রাষ্ট্রপতিকে জানাইলো যে আমি আপনার এই জায়গায় আসতেছি এবং আপনার এই জায়গায় এসে আমরা সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দলগুলোর নেতারাও আসতেছে এবং রাষ্ট্রপতির সাক্ষাৎকারে এই জিনিসটা আসছে যে ওনারা এই জায়গায় তিন বাহিনীর প্রধান সহ সকল দলের নেতৃবৃন্দ গেলেন এবং তৎকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা তাদেরও কেউ কেউ সেখানে উপস্থিত ছিল এবং তার ভিত্তিতে তখন এই সমস্ত ঘটনা হয়েছে এবং শপথ টপথ সব কিছু কমপ্লিট হয়েছে পরের দিন। তো আমার মনে হয় যে এই সাক্ষাৎকারে নতুনত্ব বা আমি কোনো বেশি একটা আলোচনা বা ইয়া দেখি নতুন কিছু নেই, নতুন কিছু। আলটিমেটলি সাক্ষাৎকার এবং ওনাকে ওনার যে ব্যর্থতা, ওনার যে সংবিধান লঙ্ঘন, ওনার দায়িত্ব নিতে হবে সেই ব্যাপারগুলো। পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ রেজাউল ইসলাম ভূঁইয়া, রেজা ভাই আপনাকে। এতক্ষণ যারা দেখছিলেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করছি। নিশ্চয়ই আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো অতিথি, অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধান থাকবেন। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা।